দেখুন, মাজদার হোসেন মামলাকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা বলা হয়। এই মামলায় বিগত 2018 সালে এমন একটি কাজ করা হয়েছে যে কাজের মাধ্যমে নিম্ন আদালতের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কার্টেল করে দেওয়া হয়েছে। একটি শৃঙ্খলা বিধি গঠন করা হয়েছে, যে শৃঙ্খলা বিধিটি আমাদের আপিল বিভাগ 2018 সালের জানুয়ারি মাসে গ্রহণ করে একটি আদেশ দিয়েছেন। এই শৃঙ্খলা বিধির মাধ্যমে আমাদের নিম্ন আদালতের যত জুডিশিয়াল অফিসার আছে তাদের সবাইকেই আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ বলে। এই অর্ডারটাকে রিভিউ চেয়েই আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিভিউ আবেদন শুনানি হয়েছে, আমরা সাবমিশন রেখেছি, লার্নেড অ্যাটর্নি জেনারেলও সাবমিশন রেখেছেন। আগামী রবিবারে এটি আদেশের জন্য নির্ধারিত আছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এই শুনানিতে আমরা মূল কথা বলেছি যে প্রক্রিয়ার মাধ্যমে তখনকার দিনের বিচার বিভাগের উপরে অ্যাসল্ট করে, অ্যাটাকিং অর অ্যাসল্টিং দি বিচার বিভাগ, যে প্রক্রিয়ার মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতিকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পর এই শৃঙ্খলা বিধিটিকে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাক্টিং প্রধান বিচারপতির নেতৃত্বে, যেখানে 9 জন বিচারপতি আগে ভিন্ন আদেশ দিয়েছিলেন। সেখানে পরবর্তীতে প্রধান বিচারপতির রেজিগনেশন এবং নতুন অ্যাক্টিং বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে 5 জন বিচারপতির মাধ্যমে সেই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে ফেলা হয়েছিল। অথচ সেই শৃঙ্খলা বিধি ছিল আমাদের অধস্তন বিচারকদের জন্য সবচাইতে বেশি অন্যায়, অবমাননাকর, অমর্যাদাকর এবং তাদের স্বাধীনতার পথে সবচাইতে বড় বাধা। কারণ তাদের বদলি, তাদের পদোন্নতি, তাদের ছুটি, তাদের শৃঙ্খলা সব কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়েছে। এই অর্ডারটি রিভিউ চেয়েই আমরা আবেদন করেছিলাম। আজকে শুনানি হয়েছে। আমরা বলেছি এটি বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন। আমরা এটাও বলেছি যে বিচার বিভাগকে ব্যবহার করে তৎকালীন সরকার বাধ্য করে যে আদেশ দিতে বাধ্য করেছেন, এটি অনিবার্যভাবে দ্রুত রিভিউ করা প্রয়োজন, পুনর্বিবেচনা করা প্রয়োজন। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে মাননীয় আদালত আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, লার্নেড অ্যাটর্নি জেনারেলকেও শুনেছেন, আমাদেরকে আরও কিছু গ্রাউন্ড দিতে বলেছেন এবং আগামী রবিবারে এটি আদেশের জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে আসবে, বিশেষ বেঞ্চ আকারে। জি, এস.কে. সিনহা সাহেবকে তখনকার দিনের প্রধান বিচারপতি, তার একটা বই আছে ব্রোকেন ড্রিম, তিনি ঘটনা লিখেছেন কোন দিন কি ঘটেছিল। আপনারা নিশ্চয়ই মনে আছে, মাননীয় প্রধান বিচারপতি তখন একদিন হঠাৎ করে কোর্টে উঠেন নাই। বলা হয়েছিল তিনি অসুস্থ, বাড়িতে আছেন। সিনিয়র আইনজীবী যারা ছিলেন তারা গিয়া কোর্টকে জিজ্ঞাসা করেছেন প্রধান বিচারপতি কোথায়। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে তিনি অসুস্থ, অথচ খবর নিয়ে দেখা গিয়েছে তিনি অসুস্থ না। তিনি নিজেও বলেছেন যে আমি অসুস্থ নই। তারপরেও তাকে এজলাসে আসতে বাধা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়নি। তিনি বিদেশে গিয়েছেন, বিদেশ থেকে আর বাংলাদেশে ফেরত আসতে পারেননি। বিদেশ থেকে বসে তিনি তার পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছিলেন। আমরা এটাও বলেছি, তারপরেই এই শৃঙ্খলা বিধিটিকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এই প্রধান বিচারপতির বিদায়ের পর অ্যাক্টিং প্রধান বিচারপতি বানিয়েছিলেন একজনকে, বাধ্য করে তাদেরকে দিয়ে এই আদেশটিকে অ্যাকসেপ্ট করানো হয়েছে। আমরা এটাও বলেছি যে এই ধরনের অ্যাটাক, বিচার বিভাগের উপর এই ধরনের অ্যাটাক নজিরবিহীন এবং বিচারিক যে স্বাধীনতা আছে তা খর্ব করে নেওয়ার জন্য যদি সরকার এই ধরনের উদ্যোগ নেয় এবং এই ধরনের কাজ করে, তাহলে বিচারিক স্বাধীনতা বলতে কিছু থাকে না, ডিগনিটি, আত্মমর্যাদা বলতে কিছু থাকে না, প্রেস্টিজ বলতে কিছু থাকে না, ইন্ডিপেন্ডেন্স বলতে কিছু থাকে না, স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকে না, ইন্টেলেক্ট এবং নিজের ইন্টেলেক্ট এক্সারসাইজ করে বিচার বিভাগকে কিছু দেওয়ার এবং মানুষকে কিছু দেওয়ার যে স্বাধীনতা কাজ করে তার কোনো আগ্রহ থাকে না। এইভাবে যদি বাধ্য করা হয়, এই জন্যই এই ডিসিপ্লিনারি রুলসটাকে আমরা এই থেকে মুক্তি চাই। আমাদের নিম্ন আদালতের বিচারকরা মুক্তি চায়, সুপ্রিম কোর্টের এই আদেশ, এর থেকে আমরা মুক্তি চাই এবং একই সাথে হাইকোর্টে 116 অনুচ্ছেদ নিয়ে যে শুনানি হয়েছে সেটি স্বাধীনভাবে হবে। আজকেও আছে 2টার সময়, সেই শুনানিও আমরা করতে চাই। দেখুন, যখন তখনকার দিনের প্রধান বিচারপতি ছিলেন জনাব এস.কে. সিনহা, সরকারের পক্ষ থেকে একটা বিধি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়। প্রধান বিচারপতি চাহ সুপ্রিম কোর্টের সাথে একমত পোষণ করেন নাই, না করে একটা কমিটি গঠন করে দেন। কমিটি গঠন করে দিয়ে কিছু সংশোধনী সহ আবার সরকারের কাছে পাঠানো হয়। বলা হয় যে আপনারা এটাকে
অতি দ্রুত গেজেট আকারে পাবলিশ করবেন, কিন্তু তৎকালীন সরকার তাকে গেজেট আকারে পাবলিশ করে না করে ইন দ্য মিন টাইম তারা ভিন্ন ডিভাইস বেছে নেয়। ভিন্ন ডিভাইস বেছে নিয়ে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে এবং নতুন করে সুপ্রিম কোর্ট গঠন করে। সেইখানে এসে নতুন যে গেজেট নোটিফিকেশনটি এখন হয়েছে, সরকার যেটি আগে দিয়েছিল এটি আবার পুনরায় উপস্থাপন করা হয়। এই পুনরায় উপস্থাপিত গেজেটটি পরবর্তী বিচার বিভাগ এসে গ্রহণ করেন। এই জন্য এখন প্রশ্ন উঠেছে যে এইভাবে কোনো বিচার বিভাগ কাজ করতে পারে কি না। মূলত বাধ্য করেই তা করা হয়েছে। আমরা আশা করি এই অর্ডার অতি দ্রুত পুনর্বিবেচনা করা হবে এবং বিচার বিভাগের স্বাধীনতার পথকে সুগম করা হবে।